নমস্কার, ইবি টকিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সন্ধ্যাটা একটু অন্যরকমভাবে শুরু করছি। রবীন্দ্রপক্ষ চলছে। একজন কবির কবিতা দিয়ে শুরু করি। পরিচিত কবিতা, বর্ধমানের মানুষ অচিরে এই কবিতার কথা মনে করতে পারবেন। কে লিখবে আমার কথা? তুমি বড় স্পষ্ট কথা বলো, তুমি কথাশিল্পী কিংবা বুদ্ধিজীবী কিংবা সাংবাদিক, তুমি নাটক, থিয়েটার, সমাজ বদলাও। আমি দেশ চালাই তো, তোমাদের নিয়ে সত্যি চিন্তা আমার। আমার মতো অনেক রাজা আসবে যাবে, তোমরা তোমাদের কথা লিখবে, কিন্তু আমার কথা কে লিখবে? আমার নবরত্ন সভা নেই, আমার বরাহমিহির নেই, নেই গোপাল ভাঁড় কিংবা ইবন বতুতা। আমার যা আছে জনগণ, গরিব মেহনতি মানুষ। কিছু পেতে চাও সসম্মানে, ট্রাস্টি বোর্ড গড়ে দেব। তুমি বুঝবেও না, রাজা তোমাকে আষ্টে পৃষ্ঠে বাঁধলো। রাষ্ট্রীয় সম্মান চাও, দেব, যেখানে আমার কথা তুমি হাসি মুখে বলবে। সঙ্গে কিছু পাইয়ে দেব, আর তোমার মতো সুপণ্ডিতকে সুখ নিদ্রায় রেখে আমি আমার বিরোধী পক্ষের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করব। আমি দেশ চালাই তো, তোমাদের নিয়ে সত্যি চিন্তা আমার। এই কবিতার লেখক, কবি, আমার বন্ধু সন্দীপ নন্দী, তাকে এই সন্ধ্যায় স্বাগত। সন্দীপ দা, তোমাকে স্বাগত। নমস্কার। আপনারা যাকে বিজেপি নেতা হিসেবে চেনেন, এই শহর তাকে দেখেছে একজন কবি হিসেবে, এবং মানুষের জীবনের বিপ্রতীপে নানা আলো আধারিতে নানা রকম আলো ছায়া জীবন তো এগিয়ে চলে। তিনি আসলে একজন কবি এবং একজন শিল্পী। তিনি সেতার বাদক। একটা উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানায় তার জন্ম, এবং বিবাহ সূত্রেও সেই ঘরানার সঙ্গে তার আষ্টেপৃষ্ঠে যোগ। এবং আরেকটা পরিচয়ও আছে, তার স্ত্রী, সে আমার ছোটোবেলার বান্ধবী শুক্লা। তো আজকে সন্দীপদা, তোমাকে স্বাগত এই অনুষ্ঠানে। তো এই যে কবিতাটা, এটা তো বেশ একটা, এর মধ্যে একটা দোতনা আছে, একটা সূচক আছে। এই কবিতাটা লেখার প্রেক্ষিতটা কি, কোন প্রেক্ষাপটে এই কবিতাটা লেখা হয়েছে? স্বাভাবিকভাবে এর মধ্যে বোঝাই যাচ্ছে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছেই। একেবারেই, তুমি রাজনীতির লোক। স্বাভাবিক। এবং ছোটোবেলা থেকে কবিতার মধ্যে আমার একটা রাজনীতির ছাপ ছিলই, আমি দেখেছি। পরবর্তী যত বড় হয়েছে আমার মনে হয়েছে কাঠের ব্রিজ, সেটাকে পেরোতে হচ্ছে, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে এটা কাঠের ব্রিজ বলা যাবে না, লোহার সাঁকো ভেবে পেরোও তুমি। এই ন্যারেটিভটা তৈরি করা হয়। তো এটা করে হচ্ছে গিয়ে প্রশাসক যারা মাথায় বসে থাকে, সেই সময় সিপিএম ছিল। সিপিএমের মুখ্যমন্ত্রী সম্মানীয় বুদ্ধদেব বাবু যথেষ্ট, আমি এটা বলবো, জেন্টেলম্যান ছিলেন। কিন্তু কোথায় যেন মনে হয় যে তিনি শাসকের ঊর্ধ্বে উঠে সংস্কৃতিপ্রেমী হতে পারেননি শেষের দিকটায়। এবং তাকে কেন্দ্র করে কিছু শিল্পী, কবি, যাদের নিরপেক্ষ থাকার কথা ছিল, যারা আলো দেখাবার কথা ছিল, তারা স্তাবক হয়ে গেল বা চাটুকার হয়ে গেল। কঠিন ভাষায় বলতে গেলে এটাও বলতে হয়। এবং তার মধ্যে স্বনামধন্য কবি ছিলেন তৎকালীন সময়, রবীন্দ্র পরবর্তী যুগে, কল্লোল পরবর্তী যুগে। তারা যখন দেখলাম শাসকের হয়ে কথা বলছে, প্রতিষ্ঠান বিরোধী কথা তখন বলছে না, সাধারণ মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, তখন মনে হয়েছিল যে এই কবিতাটা এইভাবে লেখা যাক। আর এই কবিতা লিখলাম 2005 সালে। তারপরেই দেখুন সিঙ্গুর আন্দোলন, তারপরে দেখুন নন্দীগ্রাম আন্দোলন, এইভাবে হয়েছে সব। তো বেরিয়ে আসে ভেতর থেকে, আমরা যাদের সঙ্গে মিশি, সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের আবেগ চাহিদাগুলো, আমাদের মতন যারা শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, আমার মনে হয় খানিকটা কখনো সেই পরিচয়টা গণতান্ত্রিক কাঠামোয় দেওয়া উচিত। এটা তো কবির একটা উপলব্ধি, এটা তো স্বাভাবিক, কবি এবং রাজনীতি। কারণ এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল। স্বাধীনতা এসেছে, বর্ধমানের বিসি রোডের তৎকালীন সময়, এখন যেখানে প্রয়োজনীয় ওখানে কংগ্রেস অফিস ছিল। সেখানে বসে আছেন প্রভাত প্রতিম, কংগ্রেস নেতা, যিনি জেলা সভাপতি। তিনি বসে আছেন, বিভিন্ন লোকেরা আসে যাচ্ছে। তো একটা সময় কিছু উমেদার, কিছু শিল্পপতি তারা এসে হাজির হলো। আসার পর একজন চারণ দক্ষিণ দামোদরের ওদিক থেকে এসেছিলেন, আমাদের চন্দনদের বাড়ির ওদিক থেকে, খণ্ডঘোষের ওদিক থেকে। তিনি তখন এসে গুটি গুটি পায়ে বললেন, সভাপতি মশাই, এবার তাহলে আমাকে অনুমতি করুন। বলে, সে কি, তুমি খাওয়া দাওয়া করে যাবে? বলছেন আমার একটু সময় কম আছে। তো সভাপতি বলছেন, আমার একটু সময় কম আছে, ওদের একটু সময় দিই, ওরা এসে গেছেন। তো ওরা তো এসে গেছেন, এবার তাহলে আমাকে অনুমতি করুন। তো এটাই হয়। তো এখন তো তোমাদের সুসময়, তোমরা তো ক্ষমতায় এসেছো,
গত 15 বছরে কি দেখেছো শিল্প সাহিত্যের ক্ষেত্রে কি ঘটেছে? শিল্প সাহিত্যিকরা প্রতিবাদ করতে পারতেন? মানে ওই তো 2005 সালের ওই কবিতারই মানে প্রতিফলন দেখেছি এই 15 বছর। আপনি ভালো করে দেখো তুমি, কি রূপ পেয়েছিল তুমি সেটা? দেখো, আমি নাম বলছি না, যে শিল্প এই নাট্য জগতের প্রতিষ্ঠিত ব্যক্তি, আমি দুজনকে মানে বলছি, একজন অভিনেত্রী আছেন, একজন অভিনেতা আছেন, অধ্যাপকও বটে। তাদের আচরণ দেখো, তিনি শাসকের প্রশংসা করতে গিয়ে শাসককে ধ্বংসই করে দিলেন। যা বলছেন হ্যাঁ 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 করে সত্যিটাকে চেপে দিলেন এবং সাধারণ মানুষের ক্ষতি করলেন, শিল্প জগতের ক্ষতি করলেন। এবং টলিউডের অবস্থা কি করুণ চিত্র হয়েছিল তুমি জানো। আজকের আমার বিশ্বাস, আমার দল শুধু নয়, আমার দলের যে পশ্চিমবঙ্গের প্রধান সেনাপতি সম্মানীয় শ্রমিকদা, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, একদম সংবেদনশীল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি এবং সংবেদনশীল একজন ব্যক্তি, যিনি কবিতা আবৃত্তি করেন সুন্দরভাবে, বোঝেন। তো সেই জন্য তার প্রতি শিল্প সংস্কৃতি জগতের আশা অনেক বেশি থাকবে। এবং আমার যা মনে হয়, তিনি অবশ্যই সেই সময় বামপন্থী জমানা কিংবা এই যে ঘোর স্বৈরতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, শাসকের আইন, সেখান থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি দেবেন এবং নতুন সূর্যোদয় উদয় হবে। পল্লব কীর্তনের একটা গানের লাইন, পল্লব কীর্তনিয়া পরিবর্তনের পর প্রথম কিছুদিন পরিবর্তনপন্থী ছিলেন, তৎকালীন পরিবর্তনপন্থী। যখনই তিনি এই গানটা লিখলেন, প্রশ্ন করো না তবেই তুমি মাওবাদী সন্ত্রাসী, তারপরে কিন্তু পল্লব কীর্তনিয়া সব জায়গা থেকে খারিজ হয়ে গেলেন, বাদ হয়ে গেলেন। কিছুদিন আগে পল্লব কীর্তনিয়াকে নিয়ে আমরা খবর করেছি। তো এই জিনিস আশা করি ফিরে আসবে না। তুমি যেহেতু শ্রমিক ভট্টাচার্যের কথা তুললে, সেই প্রসঙ্গ তুলেই আমি একটা প্রশ্ন তুলছি, যে কোনো প্রশ্ন উত্থাপন করে আমার কাজ, তুমি জানো, তুমি নিজের লেখালেখি সাংবাদিকতা শিল্পের সঙ্গে যুক্ত। তো প্রশ্নটা হচ্ছে এই, যে তোমার সভাপতি, রাজ্য সভাপতি, তিনি একজন গুণী মানুষ, তিনি একটা কথা বলেছেন, যে তিনি প্রথমে বলেছিলেন যে তৎকাল তৃণমূলদের জন্য প্রবেশ নিষেধ, কিন্তু একটু কারেকশন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, তিনি নাকি বলেছেন যে ভালো তৃণমূলে আমাদের নেব। ভালো তৃণমূল হওয়ার সহজ উপায়টা কী? দেখুন, এখানে রাজনৈতিক ব্যক্তির নাম করে ভালো রাজনৈতিক ব্যক্তি, ভালো মানে কোনো রাজনৈতিক দলের আমি নাম এখানে বলতে পারবো না। মানে দেখুন, মানুষ হিসেবে জন্মালেই জানতে হোক অজান্তে হোক তিনি একটি রাজনৈতিক দলের মানে শ্যাডো সাপোর্টার হয়ে যায়, কারণ তাকে ভোট দিতে হয়। যেহেতু তাকে ভোট দিতে হয়, তিনি অজান্তে কোথাও না কোথাও একটি রাজনৈতিক দলের শ্যাডো সাপোর্টার হয়ে যান। তো সেখান থেকে আমার যতটা মনে পড়ছে, যে রাহুলদা আমাদের রাজ্য সভাপতি ছিলেন, আমাদের দিলীপদা রাজ্য সভাপতি ছিলেন, শ্রমিকদা, সংগঠন 3% ভোট থেকে 10%, 17%, 25%, 38%, 44-45%, যেই ভোটটা বাড়ে, কোনো না কোনো রাজনৈতিক দল সেই দলের প্রতি বিস্তর শ্রদ্ধ হয়ে আমাদের ভোট দিয়েছেন বলেই তো আমাদের আজকের 45% ভোট, 50% ভোট আমরা পেয়েছি। তো একটা কথা বলে দিয়েছিল আমাদের রাজ্য নেতৃত্ব প্রথম থেকেই, যে যা হওয়ার, আমাদের 2-3 বার দরজা খোলা হয়েছিল, এবং অবশ্যই তা নির্বাচনের আগে আমরা দলে নিয়েছি। এবং অবশ্যই এবারে যেটা নির্বাচনে নেওয়া হয়েছে, আপনারা জেনে রাখুন, আমাদের নির্বাচনে কে দলে আসবে না আসবে তার জন্য একটা কমিটি আছে, যার মাথায় সম্মানীয় লকেটদি আছেন। তো সম্মানীয় লকেটদি মাথায় আছেন এবং জেলা স্তরেও অনেক কার্যকর্তা আছেন যারা বিষয়টা দেখছেন। তো নতুন আমাদের দলে আসতে গেলে অ্যাপ্লিকেশন করতে হবে, সেখানে বিবেচিত হবে। রাজ্য থেকে যদি ছাড় দেওয়া হয় তবে লোকাল স্তরের মানে অনুমতি নিয়ে তাকে দলে ঢোকানো হবে। তো এই জায়গাটা আছে। তো সেখান থেকে শ্রমিকদা যেটা বলেছেন, আমার সেইভাবে এখনও আমি জানি না, কিন্তু শ্রমিকদা তো প্রথম দিনেই বলে দিয়েছিলেন যে নতুনরা যারা 12টার পরে, মানে 4 তারিখ 12টার আগে পর্যন্ত তৃণমূল ছিল এবং আমাদের কার্যকর্তা কর্মীদের উপর অত্যাচার করেছিল, তাদের জন্য সত্যি তো দরজা বন্ধ হওয়া উচিত, এবং দরজা বন্ধ তিনি করে দিয়েছিলেন আগামী 3 মাস, যাতে কেউ ওই রকম লোকগুলো না আসে। তার জন্য লোকাল স্তরে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে এই লোকগুলো কারা, এই মানুষগুলো কারা। তো সেটা তো একটা ভালো রাজনৈতিক দলকে আগামী দিনে আমরা বলছি যে নীতিনিষ্ঠ রাজনৈতিক দল, আইনের শাসন দেব, শাসকের আইন নয় আগের মতন। তো যারা শাসকের আইনটাকে চালিয়েছিল তাদের তো অবশ্যই আমরা মানে ওয়াচের মধ্যে রাখবো। তা এখন তো দেখা যাচ্ছে তৃণমূলের
সবটাই খারাপ। তৃণমূলের কি কোনো উপকারিতা ছিল না, কোনো ভালো দিক ছিল না তৃণমূল? না, কোনো ভালো কাজ যখন ছিল সেটা একদম প্রাইমারি স্তরে ছিল, যখন মহেশ সাদা দেবী ছিলেন। আমার তো মনে হয় মহেশ সাদা দেবী যখন মানে ইহজগৎ থেকে চলে গেলেন, তার আগে তৃণমূলের ধ্বংস উনি দেখে গিয়েছিলেন এবং দুঃখ নিয়ে উনি গেছেন। সত্যিকারের ভালো 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 মানুষগুলো তৃণমূল থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, কিন্তু তাবক। তোমার কথা মনে আছে ছাড়া। 2013 নাগাদ আমরা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিনের জন্য তার পরিবার ছেড়ে চলে যান। পরিবার নির্ভরতা, আরও সোজা কথায় বললে ভাইপো নির্ভরতা, এটাই কি তৃণমূলের পতনের জন্য দায়ী বেশি? স্বাভাবিক, গণতন্ত্র তো এভাবে পারিবারিক দল চলে না। গণতন্ত্রে পারিবারিক দল চলতে পারে না। জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সুশাসন বলা যায়। তো জনগণের দ্বারা নির্বাচিত সরকারটা যখন পারিবারিক সরকার হয়ে যায়, তখন তো পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের জনগণ যে কোনো রাজনৈতিক দলকে, দেখো বিহারের ঘটনা দেখো না, বিহারেও তো সেই লালু প্রসাদ যাদব যেখানে পরিবারতন্ত্র কায়েম হয়েছে সেখানেই পার্টি সরে গেছে। সময় লেগেছে হয়তো, কারণ স্বাভাবিকভাবে তাদের হাতে পুলিশ প্রশাসন থাকে, একটু সময় লাগে। কিন্তু গণজাগরণ, গণ অভ্যুত্থান হয়ে গেলে পরে যে কোনো অঘটন ঘটতে পারে জনগণের স্বার্থে। আচ্ছা, একটা কথা তৃণমূল কংগ্রেস বলছে যে এবারের রায়টা যতটা না গণ অভ্যুত্থান, তার থেকে বেশি টেলার্ড, ম্যানুফ্যাকচার্ড। কারণ গণনা কেন্দ্রে সন্ত্রাস তৈরি করা হয়েছে, এসআইআরে অনেক লোককে বাদ দেওয়া হয়েছে, এবং এইভাবে একটা মত নির্মাণ করা হয়েছে যাতে জোর করে বিজেপিকে শাসন ক্ষমতায় একটা বসিয়ে কথা দেওয়া বলবো, হয়েছে। আমরা যারা ছোটবেলায় খেলাধুলো করেছি কিংবা নিজের পক্ষে ঘরের মধ্যে লুডো খেলেছি, এই লুডো খেলতে খেলতে যখন হেরে যাই না, যখন আমি হেরে যাচ্ছি আর তুমি জিতে যাচ্ছ, তখন বলে এটা ভুল হয়েছে, একটা এক্সকিউজ খোঁজা হয় যে যাতে আমি খেলাটাই আমাকে লুডোর কোডটা আমরা উল্টো দিই, হ্যাঁ খেলবো না যাও। তো এরকম বাচ্চা বাচ্চা কথা বললে তো হবে না। একদম নিরপেক্ষ ভোট হয়েছে। তুমি তো একজন সাংবাদিক, ঘুরে বেরিয়েছো, কি দেখেছো তুমি বলো, জনজাগরণ দেখেছো কিনা? এই কথা বলা মানে নিজেকে আরো ছোট করা। আচ্ছা, তোমাদের দলেও তো আইটি সেক্টরের লোকেরা আছেন, কর্মীরা আছেন, আন্ডার দ্য টেবিল বা কাজ হয়, প্রকাশ্যে এক ধরনের লোক কাজ করেন, আইটি সেক্টরের লোক আছেন, সংঘ আছে পেছনে। তাহলে তৃণমূলের তো আইপ্যাক ছিল, এতে দোষটা কী হয়েছে? তৃণমূল আইপ্যাককে নিয়েছিল, আইপ্যাক কতটা এটা তো দায়ী? একটা ভালো কোয়েশ্চেন তুমি করলে। প্রথম কথা হচ্ছে গিয়ে তোমার ঘরের পরিবার, কাকা জ্যাঠা, পাড়ার লোক, তারা যখন সংঘবদ্ধ হবে সেটা একরকম, আর তুমি যখন পয়সার বিনিময়ে ভাড়া করে সেনা নিয়ে আসবে, দেশ যখন একটা দেশ যখন নিজের সেনা নিয়ে লড়ে, আর সেই দেশ যদি অন্য সেনা নিয়ে আসে, তাহলে সে লড়াইটা কি এক হয়? আজকে তুমি সংঘ পরিবার বললে, আমরা সকলেই সংঘ পরিবারের, আমরা সংঘ পরিবারের সকাল থেকেই দেশ সেবা, রাষ্ট্রসেবার কথা বলে আসি, বা আমাদের যারা সিনিয়র আছে তারা আমাদের এই শিক্ষাই দিয়েছে, সবার ঊর্ধ্বে দেশ, ভারত মাতা আমরা বলি। আর একটি ভাড়া করা আইপ্যাক বলছো, সে 500 কোটি টাকায়, শুনেছি, জানি না তো, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি 500 কোটি টাকায় নাকি তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। তো যারা এই পয়সার বিনিময়ে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা। আর আমাদের যারা স্বেচ্ছায়, অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আমাদের জানা আছে, যে 2014 সালে মোদিজি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন না, তো তৎকালীন সময় অনেক ভালো ভালো আইটি সেক্টরের ইঞ্জিনিয়ার নিজের 3 মাস 4 মাস 6 মাসের জন্য তাদের প্রফেশন ছেড়ে দিয়ে এসে আমাদের হয়ে, পার্টির হয়ে, দেশমাতৃকার স্বার্থে কাজ করেছে। তো তারা কোনো পয়সার বিনিময় কোনো করেনি, তারা দেশের স্বার্থে আমাদের হয়ে কাজ করেছে। তারা ঘরের বুঝেছে যে দেশটা চালাতে গেলে পরে আমাদের রাষ্ট্র হইতে রাষ্ট্রবাদী একটি সরকার দরকার। আর এরা আইপ্যাক তো স্বাভাবিকভাবেই তো দেখতে পাচ্ছ যে পয়সার বিনিময়ে কাজ করছে। ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জেতা তো যায় না। প্রথম হয়তো 2-1 বার জিতেছে, গতবারে যেটা 2021-এর হারটা আইপ্যাকে চরমভাবে চুরি করেছে হয়, এবং সেটা অবশ্যই তৃণমূলের স্বাদ ছিল, দুজনে মিলে করেছে, যার জন্য গতবারই আমাদের আসার কথা ছিল, কিন্তু ওদের চুরিটা আমরা তখন ধরতে পারিনি। নতুন সরকার এসছে, এখন জনগণের সঙ্গে মধুচন্দ্রিমা চলছে, প্রবল এক্সপেকটেশন, তার মধ্যে সমালোচক তো থাকবেই, সমালোচনা থাকবে, এবং আমাদের কাজই সমালোচনা করা। বিরোধীরা যেটা বলছেন যে এই যে ঈদুজ্জোহা,
এই ইদুজ্জোহার আগে সেটাকে এত কঠিন করে তোলা, তাকে নানা রকম শর্ত কণ্ঠকৃত করে তোলা, একটা আইন আছে 50 সালের, সেটাকে আবার নতুন করে কবর থেকে তুলে এনে সেটাকে ঝাড়পোছ করে একটা একটা যুদ্ধ ভাব করে একটা যেন তাদের একটা দীর্ঘকালীন একটা প্র্যাকটিস, দীর্ঘকালীন একটা অভ্যাস। হ্যাঁ, পরিচ্ছন্নতার প্রয়োজন আছে, সামাজিক বিধি মানার প্রয়োজন আছে, কিন্তু তাদের যে খাদ্যাভ্যাস তার উপর আঘাত আসছে না? না, এই বিষয়টায় প্রথমে আমি পাস করে যাওয়ার কথা বলতাম, কিন্তু প্রসঙ্গটা তুললে আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল আইনের শাসন এই ব্যাপারে দেখাতে পেরেছে। আইনের বাইরে তো কিছু করা হয়নি কোনোটাই, যেটা বারবার আমাদের সম্মানীয় নেতৃত্বরা বলছেন। তো আইন যেভাবে বলবে সেভাবে সবাইকে চলতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, কেউ হতে পারে না, না আমি না তুমি। এবং এইটুকুই আমার বলার আছে। এই সাবজেক্ট নিয়ে আমি বেশি কথাই বলবো না, তার জন্য আমার রাজ্য নেতৃত্ব আছে। সেটা হলো, কিন্তু আরেকটা কথা, এই যে বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বুলডোজার চলছে বিভিন্ন জায়গায়, তো তাতে তাতে তো সেই প্রান্তিক গরিব মানুষ যারা তোমাদের ভোট দিয়েছে তারাই লক্ষ্যবস্তু হচ্ছেন না, তাদের কাছেই তো, তাদের গায়ে তো তীরটা লাগছে। এটা কি এখনই করা দরকার ছিল, না প্রথম রাতেই বিড়াল মারতে হবে? না, আমি 77 সালটা খানিকটা মনে আছে আমার, তোমারও হয়তো মনে আছে। বাস স্ট্যান্ডটা কার্জন গেটে ছিল, একদম মনে পড়ছে? হ্যাঁ, এখনো বাসযাত্রী বিশ্রাম ভবনটা আছে। তারপরেই কালনা, মানে কালনার যেটা বাসটা বাদামতলা, ওখান থেকে সেখানে কালনার বাসটা। কালনার দিকের বাসটা থাকতো। আমার এখনও মনে আছে, খুব ছোট, বাবার হাত ধরে আমি বাজারে আসতাম, হাফ প্যান্ট পরে, প্রাইমারিতে পড়তাম। তো 77 সালে আমার এখনও মনে আছে যে সিপিএম ক্ষমতা এলো, তারপরেই একদম সমস্ত ট্যাকচার পটাপট মানে ওখান থেকে সরানো হলো। তো আমি সিপিএমের ব্যাপারে আমি বলছি এই কারণে যে এটা মানে এইরকম ভাববে না যে বিজেপি এসে অনেক কিছু করে দিল। বিজেপি আগামী দিনে সুশাসন আনার জন্য, সিস্টেমেটিক আনার জন্য, বিজেপি তো আজকের এসছে, মানে তোমার মনে আছে কিনা জানি না, যখন মোদিজি 2000 সালে গুজরাটে মানে ক্ষমতা এলেন প্রধান মুখ্যমন্ত্রী হয়ে, এখানকার অনেক ছেলেরা গুজরাটে চলে গেছে এবং গিয়ে বলছে যে আমরা খুব ভালো আছি দাদা, গুজরাটে খুব ভালো, মোদী সরকার এসে বলছে। কারা গেছে গুজরাটে? গরিব মানুষগুলো গেছে। যে গরিব মানুষগুলো গুজরাটে গিয়ে আজ থেকে 25-26 বছর আগে স্বনির্ভর হয়েছেন, আমরা বিশ্বাস রাখতে পারি এবং গরিব ভাই বোনদের বলতে পারি পরিষ্কারভাবে যে সেই চিন্তন যাদের মধ্যে আছে, আজকের হয়তো বাংলার স্বার্থে অনেক কিছু করতে হচ্ছে, কিন্তু তাদের অসুবিধা হবে না এটুকু আমি বলতে পারি না। এটা মোদিজি মাথার উপরে আছেন, সম্মানীয় শুভেন্দুদা আছেন, হ্যাঁ, এবং রাজ্য নেতৃত্ব আছেন, এটাই ভাববেন। কিন্তু তার মানে গেল রব তোলার কোনো কারণ নেই। একটা সুশাসন আনতে গেলে পরে প্রথমে অনেক কিছু করতেই হয়, এবং সরকারকে মিনিমাম, আজকে দেখো 1950 না প্রায় 49, কংগ্রেস এবং সিপিএম ধরে প্রায় 49 এবং তৃণমূল ধরে প্রায় 49 বছর পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রে যে সরকার, রাজ্যে সে সরকার ছিল না। আমরা প্রায় 49-50 বছর পরে একটা ডবল ইঞ্জিনের সরকার পেয়েছি। ডবল ইঞ্জিনের সরকার পেয়েছি আমরা। এই 50 বছরে যত মানে পিছিয়ে যাওয়া কাজগুলোকে, সেগুলোকে সরিয়ে দিতে সময় লাগবে। তার জন্য কালকেই ভোটে জিতেছি বলে আজকে মানুষ এক্সপেক্টেড তুমি করতেই পারো, আশা করতেই পারো, প্রচুর আশা থাকবে, মানে অনেক দিনের মানে হারিয়ে যাওয়া স্বপ্ন যাতে ফিরে আসে। সেই জন্য তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে একটু সময় দিন না। না, এই প্রসঙ্গে বলি, মানুষের আশাটা কোন লেভেলে। আজকেই সোশ্যাল মিডিয়ায় একজন বিখ্যাত মানুষ বর্তমানের, তিনি এইসব নিয়ে চর্চা করেন, নামটা বলছি না, তো আমাদের অগ্রজ প্রতিম তিনি একটা পোস্ট করেছেন যে তো সরে গেছে, সবাই জানে আমরা কুৎসিত ছিল দৃষ্টি। এটা আমি আজকে বলছি না, যখন বসানো হয়েছিল সেদিনকে আমি পোস্ট করেছিলাম। তো যাই হোক, সেটা আমার কাজ, এটাই করা আমার কাজ। তো সরে গেছে, কিন্তু দুটি মূর্তি বসে আছে, তথাকথিত রাজা এবং রানীর মূর্তি। এটা মোটেই দৃষ্টিনন্দন নয়। তুমি একজন শিল্পী, এই যে এক্সপেকটেশন মানুষের, এই যে এখনই তৎক্ষণাৎ সব করে দিতে হবে, এই যে একেবারে তৎকাল সার্ভিস মানুষ যে চাইছে, এটা একটা অসুবিধার জায়গা। কি তুমি ইতিমধ্যে দেখেছো যে আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনও হয়নি।
আর একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যে কোনো মানে দল চলে। শুধু চলা নয়, তার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, পৌরসভা আছে, কর্পোরেশন আছে, তার জনপ্রতিনিধি আছে। প্রশ্ন তাদের কাছে তোলো যে এখনও তো তারা রিজাইন দেয়নি, তো তারা কেন কাজ করছে না? একেবারে রিজাইন দেয়নি তাদের, তাহলে তারা কেন কাজ করছে না? জনগণ জানতে চাইবে না? তো একটু অপেক্ষা করুন, দেখতে থাকো। একটা অদ্ভুত জিনিস যে বর্ধমান শহরে, তুমি বর্ধমান শহরেই ছোট থেকে বড় হয়েছো, আমিও তাই। বর্ধমান শহরে যে রাস্তার কাজগুলো হচ্ছিল, গত বছর তো ভয়ঙ্কর অবস্থা ছিল এই বর্ষায়। আমি নিজে সেটা সাংবাদিক হিসেবে কভার করেছি এবং খুব কড়াভাবেই করেছি। একদম ডিএম অফিসের সামনে দাঁড়িয়ে বলেছি যে এইটাই যদি ডিএম অফিসের সামনে যদি এই চিত্র হয়, তাহলে কোর্ট চত্বরে, ডিএম অফিসের সামনে কোর্ট চত্বরের পাশে যদি এই অবস্থা হয়, তাহলে গোটা বর্ধমানের অবস্থা কি। ওয়ার্ড ধরে ধরে দেখিয়েছি, আমরা সাংবাদিকরা দেখিয়েছি। তো আজকে সেই কাজটা হচ্ছিল, তোমাদের সরকার আসার পর কাজ বন্ধ। কাজটা হচ্ছিল মানে পুরসভা করছিল মানে কি? আমি এই প্রশ্নটা করছি, পুরসভা করছে কখন? ভোটের আগে। কখন করছে? 5 বছর পরে যখন ভোট। আজকে বিগত দিনে যে শাসক দল তৃণমূল ছিল, তৃণমূলের যারা জনপ্রতিনিধি ছিল, তারা ভেবেছিল বাংলার মানুষ বোকা, বর্ধমানের মানুষ বোকা, আমরা 4.5 বছর লুটে পুটে খাবো, আর যে 6 মাস বাকি থাকবে তখন আমরা রাস্তা বানাবো। তো 6 মাস রাস্তা বানিয়েছে, সে রাস্তা তো 6 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে না, তো স্বাভাবিক। 4.5 বছরের কথা ভুলে যাচ্ছে কেন তুমি? তারপরে 4.5 বছর কথা, তার আগেও তো তারা 10 বছর কাজ করে গেছে। তো স্বাভাবিকভাবেই আইওয়াস থেকে মানুষকে সরাতে হবে। আজকের যেটা কাজ করেছিল, যদি দেখতাম যে অনওয়ার্ড মানে প্রসেসে 5 বছর ধরে কাজ করে যেত, তাহলে এটা মনে হতো, তাহলে এই কাজ ঝুলে থাকতো না। মানে ঘর ঘর জল, এ তো অনেক দিনের আগে আমাদের 13 সালে স্যাংশন হয়েছে। 13 সাল 14 সালের কেন সেটা ঝুলে থাকবে প্রশ্ন করবো না আমরা? রিজাইন দিন আপনারা। এবং জল তো কি অবাক জল পান, জল আসছে, জলের তোমার বোধহয় মনে আছে, এবং ঘোলা জল, তোমার বোধহয় মনে আছে জল ভার্চুয়ালি উদ্বোধন হয়েছিল। সরকার চালাবার তাদের ক্ষমতা নেই, ওর পালিয়ে গেছে বলবো আমি। জনগণ তো না দিলে জনগণ এবারে মরে যেত আর কি, বাংলার পালিয়ে গেছে, নিজেদের আখের গুছিয়ে এরা পালিয়ে গেছে। বর্ধমানের মানুষকে জানাই, তোমার অনুজ মৌমিতা বিশ্বাস মিশ্র, তাকে আমি আজকে এই প্রশ্নটা করেছিলাম। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তার বিভিন্ন স্তরে তার আলোচনা হয়েছে, অচিরেই কয়েকদিনের মধ্যেই বর্ধমানের রাস্তার কাজ আবার শুরু হবে। তো এটা আমাদের কাছে অবশ্যই সুখবর। এবার একেবারে ব্যক্তিগত প্রসঙ্গে চলে আসি, যে বর্ধমান শহরে তোমার এমন একটা জায়গায় বাড়ি, ঘটনাচক্রে আমার বাড়িও সেই একই অঞ্চলে। ছোটোবেলা থেকে আমরা উদ্বাস্তু অঞ্চলে বড় হয়েছি। উদ্বাস্তু অঞ্চল মানেই কংগ্রেস বিরোধিতার পরিসর, এবং তার সঙ্গে একই সঙ্গে কমিউনিস্ট পার্টির দিকে হেলে থাকা, এবং সেখানে 100-র মধ্যে 90 জন লোক বামপন্থী মতাদর্শ নিয়ে। এইখানে একটা এইরকম একটা জায়গায় থেকে, ওইরকম একটা পরিবারে থেকে, ওইরকম একটা পরিবেশে থেকে, এবং একটা উদ্বাস্তু পরিবারের থেকে তোমার এই সঙ্গের সঙ্গে আসা, এই বিজেপি নেতা হয়ে ওঠা, এটা কিভাবে সম্ভব হলো? ওই দিকটা কেন টানেনি? স্বাভাবিকভাবেই সঙ্গ একটা কাজ করো তো। মানে এরকম তো আমরা ছোটোবেলায় পড়েছি যে যেখানেই জন্ম হোক, পরিবেশ, কাদের সঙ্গে চলছি, কাদের সঙ্গে বলছি, কাদের সঙ্গে মিশছি, এইটা একটা জীবনযাপনে বড় কাজ করে। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি যখন খুব ছোট ছিলাম, আমার যে পড়াতে আসতো যে মাস্টারমশাই, সম্মানীয় দীপক দাস, স্বর্গীয় বলবো, এখন নেই, বেঁচে নেই, ও পড়াবার ফাঁকে ফাঁকে আমাকে দেশের কথা বলতো, রাষ্ট্রের কথা বলতো, সংঘের কথা বলতো। এবং তৎকালীন সময় সম্ভবত মানে যখন একটা বিবর্তন ঘটছে কংগ্রেস থেকে জনতা দল, এই জনতা দলকে মানে যাতে নিয়ে আসা হয় জনগণের স্বার্থে, তার কথা বোঝাতো আমাকে, এবং ওইভাবে আমাকে মোটিভেট করেছে। এবং মোটিভেট করলে আমার খুব ভালো লাগছে, সেই মানুষটা সঠিক জায়গায় আমাকে দিশা দেখিয়েছে। এই সব মানুষগুলো আমার জীবনে এসছে একের পর এক। আর আমি খুব ছোটোবেলা থেকেই ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি, তোমরাও জানো সেটা। ছোটোবেলা থেকে সংস্কৃতি জগতের মানুষ থেকে, রাজনৈতিক জগতের মানুষ থেকে, আমার পরিবারে আমি দেখেছি, মানে বাবা যেখানে সার্ভিস করতেন তার দৌলতে আমার বাড়িতে আমার বোনের বিয়েতে রবি ঘোষ এসেছেন, দীপঙ্কর দে এসেছেন, বসন্ত চৌধুরী এসেছেন, গুণী মানুষরা আমার বাড়িতে আসা যাওয়া করতেন। সান্নিধ্য পেয়েছি, ছায়া পেয়েছি,
এটা একটা দৃষ্টি আমাকে অন্যদিকে বাম বিরোধী বলবো না। আমি যখন কলেজে পড়তাম, বিবেকানন্দ কলেজে আমি 11-12 পড়তাম, তখন তোমাদের মানে এসএফআইয়ের খুব দাপট ছিল, তো আমাকে বারবার ডাকতো, আমি বুদ্ধি করে এড়িয়ে যেতাম, কোনোদিনও মানে সংঘর্ষের মধ্যে যাইনি, এটা সত্যি কথাই। তখন আমাদের রাজনৈতিকভাবে সেইভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রভাব ছিল না, যার জন্য ওটা পড়তে পারিনি তখন। এরপরে যখন আমি আস্তে আস্তে উদ্বুদ্ধ হলাম, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার দিকে রয়েছে, রাম মন্দির আন্দোলন, অটলজি আদবানিজির আন্দোলন, রাম মন্দির আন্দোলন, মানুষ স্বপ্ন দেখা আমরা শিখলাম, পজিটিভ স্বপ্ন। সেখান থেকে আস্তে আস্তে বিজেপির দিকে এলাম। তারপরে 2090-91 সালে সদস্য হলাম। 98-এ আমি ইলেকশন লড়লাম পৌরসভায়। এইভাবে এগিয়ে যা। তারপরে তো ইলেকশন অনেকবার লড়েছি, জেলা সভাপতি হয়েছি, ওয়ার্ডে কাজ করেছি, যুব মোর্চার কাজ করেছি, একে একে সবই হয়েছে। আচ্ছা, তোমাদের এই তুমি বামপন্থীদের কথা বললে কলেজ জীবনে, তো যারা আরএসএসের ভাবধারা থেকে এসেছে তাদের কাছে স্বাভাবিক মিত্রকে বামপন্থীরা না তৃণমূল কংগ্রেস এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে? আমাদের বিচারধারায় যারা আকৃষ্ট হবে আমরা তাকেই, আমাদের বিচারধারা হতে পারে, তুমি একটা সময় অন্য জায়গায় ছিলে, আমাদের সঙ্গে সকালবেলা মানে শাখা হয়, শাখায় গেলে আমাদের রাষ্ট্র যে হিতে কাজ করা শেখানো হয়, প্রার্থনা করা হয়। হতে পারে একদিন ভুল করেছো, শাখায় আসুন, সেখান থেকে নতুন জীবনযাপন তৈরি করুন। না, আমরা যেটা শুনেছি যে যেহেতু দুটোই রেজিমেন্টেশন, কমিউনিস্ট পার্টি দুটোই একই সঙ্গে তৈরি, 1920 সাল 21 সালে সংঘেরও জন্ম এবং কমিউনিস্ট পার্টিরও জন্ম তাসকন্দে জন্ম, এবং 4-5 বছর আগে পরে, 4-5 বছর আগে পরে। কিন্তু ওটা তো রাজনৈতিক দল, আমি বলছি সেটা বলছি, একটা রাজনৈতিক দল, আর একটা হচ্ছে গিয়ে দেশ সেবার জন্য তৈরি বিচারধারা, অরাজনৈতিক একটা সংগঠন। এবং শুধু তাই নয়, আজকের পৃথিবীর মধ্যে সবচেয়ে অরাজনৈতিক সংগঠন হচ্ছে গিয়ে যেটা বলছো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো একটা অরাজনৈতিক সংগঠনের সঙ্গে আমি অবশ্যই একটা রাজনৈতিক দলের জোট পাকিয়ে দেবো না। আচ্ছা, সেই প্রসঙ্গে আসি। 1963 সালে হুগলি কেন্দ্র থেকে জয়ী হলেন এনসি চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জির বাবা, হিন্দু মহাসভা। তার আগে শ্যামাপ্রসাদ জয়ী হয়েছিলেন, তিনি এখানে মন্ত্রিসভাও গঠন করেছিলেন স্বাধীনতার আগে। 63 সালের পর 6-এর দশকেই বর্ধমানে এনসি চ্যাটার্জি যেতেন, লোকসভায় যেতেন। তারপর এই এতদিন পর, এত গ্যাপের পর, এতদিন পর তোমরা আবার ক্ষমতায়, বর্ধমানের ক্ষমতায়। কেমন লাগছে? এত দেরি হলো কেন? খুব ভালো লাগছে। দেরি হলো মানে এটা তো সত্যি কথা, যেখানে কমিউনিস্ট চিন্তাভাবনার বীজ পুঁতে গিয়েছিল সেখান থেকে সরাতে সব জায়গাতেই সময় লেগেছে, সেটা ত্রিপুরা হোক আর সেটা পশ্চিমবাংলা হোক। হ্যাঁ, মগজধোলাই তো অবশ্যই করেছিল কমিউনিস্ট পার্টি, স্বপ্ন দেখিয়েছে, সাকার করতে পারেনি। হ্যাঁ, স্বপ্ন দেখি। গোল গোল, তোমরাই বলতে যে গোল গোল কথা বলো না, এই গোল গোল কথা বলো না, মানে তোমরা ইন দ্যাট সেন্স হচ্ছে কমিউনিস্ট পার্টির বুদ্ধিজীবীদের আমি দেখতাম বলতে, ওরকম গোল গোল কথা বলবেন না তো। আরে গোল গোল মানে এটা কি, তার ন্যারেটিভটা কি, তার ইকুয়াল মিনিংটা কি? তো এই গোল গোল হয়ে গোল গোলেই হারিয়ে গেল ওরা। তো এখান থেকে তোমার স্বপ্ন দেখা শুরু হলো অল্প বয়সে, তুমি তোমার কথা মতো। তারপর তুমি সেই আমরাতলার গলির অফিসে তোমাকে আমরা দেখেছি, যে দেবীদা, তার আগে সত্যেন রায়, বিবর্তন রায় তার ছেলে, তারপরে পরবর্তীকালে দেবীদাকে দেখেছি, স্বপন ভট্টাচার্য অসাধারণ বাগ্মী। এই এখন যখন লোকে শ্রমিক ভট্টাচার্যের কথা বলে, আমার তখন স্বপন ভট্টাচার্যের কথা মনে পড়ে। কিছু কিছু ব্যক্তি আছেন, যেমন প্রণব চট্টোপাধ্যায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতা, যেমন স্বপন ভট্টাচার্য তাদের মধ্যে পড়েন। এদের বক্তব্য শোনার মতো। গত কয়েকদিন আগে আমাদের এখানে প্রণব চট্টোপাধ্যায় এসেছিলেন, আমি মোহিত হয়ে তার কথা শুনছিলাম, এখনও শুনি। তো প্রণব, সেই সময় থেকে তোমাকে আমি দেখেছি, তুমি তখন থেকে একজন একনিষ্ঠ কর্মীর মতো, পরে জিএস হলে বিভিন্ন রূপে, সেই আমরাতলা গলি থেকে আজকের এই প্রাসাদপম অফিস, এটা কীভাবে হয়ে উঠলো? দেখো, এটা তো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু সংক্ষেপে বলতে গেলে একটাই কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমার যারা পূর্বজ ছিল, যারা প্রেসিডেন্ট ছিলেন, আমার সিনিয়র কার্যকর্তা ছিলেন স্বপন ভট্টাচার্য, যার নাম বললে তুমি, মাঝখানে চলে গিয়েছিল, আবার ফিরে এসছেন। যদিও এখন রাজনৈতিকভাবে যে আমাদের সাংগঠনিক জেলা আছে বর্ধমান জেলা এবং কাটোয়া জেলা, উনি কাটোয়া জেলার মধ্যে পড়েন।
কিন্তু তৎকালীন সময় অবিভক্ত বর্ধমান ছিল এবং সেই সময় কিন্তু মানে এই শিল্পাঞ্চল দুর্গাপুর এবং বর্ধমান মানে এগ্রিকালচার বর্ধমান দুটো মিলেমিশে একাকার ছিল, তখনও জেলা ভাগ হয়নি। অবিভক্ত জেলার এরা সভাপতি ছিলেন, দেবীদা ছিলেন, দেবনারায়ণ কোনার ছিলেন, তারপরে অর্ধেন্দুদা ছিলেন, অর্ধেন্দু বিশ্বাস, নরেশদা ছিলেন, বাগ্মী নরেশদাও কম ছিলেন না। হ্যাঁ, নরেশদার সময় পরিবর্তনের একটা সারা পশ্চিমবাংলা ভারতবর্ষে একটা পরিবর্তন এলো। তপন শিকদার সেই সময় মন্ত্রীও ছিলেন টেলিকম দপ্তরের জন্য। এই ইতিহাস বড় বড় ইতিহাস আছে এবং এদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরাতলা গলি যেটা বললে বড়বাজারে আমাদের বর্ধমানে, সেখানে দোতলায় তখন আমরা পেয়েছিলাম স্বপনদার সময়, সেখানে আমি প্রথম যাতায়াত করি 1990, 91, 92 সাল থেকে। সেখানে দেখতাম একটা আন্তরিকতা আমি দেখেছি। সেখানে দেবীদা থাকতেন, সাক্ষী গোপাল ঘোষ, সাক্ষীদা মানে ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 বার সভাপতি হয়েছেন, দেবুদাও ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 বার সভাপতি হয়েছেন, একমাত্র অর্ধেন্দুদা একবার হয়েছেন, দেবীদা 2টো টার্মসে ছিলেন আর আমি 2টো টার্মসে ছিলাম। হ্যাঁ, তো একটা বড় ইতিহাস আছে, তুমি এক কথায় বলতে গেলে তো হবে না। তবুও আরেকবার টাচ করছি যে আমরাতলা গলিতে মনে হচ্ছিল আমার হাতে যখন 2015 সালে 25শে ডিসেম্বর দেবীদা আমাকে মানে তার হ্যান্ডওভার দিলেন, মানে রাজ্য ঘোষণা করলেন যে আমি সভাপতি, সন্দীপ নন্দী সভাপতি, দেবীদা হ্যান্ডওভার করলেন। আমার মনে হয়েছে যে দেবীদা বলো, মানে আমাদের দেবুদা বলো, অর্ধেন্দুদা বলো, যারা যারা ছিলেন, নরেশদা, সকলেই পার্টিকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে আর পার্টি আরও এগিয়ে যাবে। পরিবার বাড়ছে, আর পরিবার বাড়লে এইরকম তখন যতটা মনে পড়ছে যে দেবীদার সময় ছোট্ট একটা ঘর ছিল, একটাই ঘর ছিল, দোতলাটা ছিল না, মানে বাড়িওয়ালা ভাড়াটে জায়গা ছিল, 200 টাকা 300 টাকা ভাড়া যেত, সাথে ঘর ছিল। তুমি দেখে এসছো ওখানে একটা ঘরের মধ্যে 25-30 জন বসার জায়গা ছিল। খুবই কষ্ট করে আমাদের প্রেস মিটে যেতে হতো। তৎকালীন সময় আমি সভাপতি হওয়ার পরে আমাদের রাজ্য সভাপতি ছিলেন দিলীপদা, সম্মানীয় ওজিএস ছিলেন, ওজিএস ছিলেন আমাদের সুব্রত চ্যাটার্জি। রাজ্য থেকে আমাদের বলা হলো যে আবার জায়গা দেখতে, তো পার্টি অফিস বানানো হবে। আমরা বিভিন্ন জায়গা দেখলাম, দেখে ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, রাজ্যকে জানালাম, রাজ্য এসে দেখলেন এবং সিগন্যাল দিলেন। 2016 সালে সেই জায়গা রেজিস্ট্রেশন হলো এবং জায়গা রেজিস্ট্রেশনের পরে আমরা একটা ইঞ্জিনিয়ার খুঁজছিলাম যে বানাবে, স্থপতি, আর্কিটেক্ট। একদিন অভিজিৎ এলো, আজকে যে জেলা সভাপতি, অভিজিৎ এসে বললো, দাদা আমি ইন্টারেস্টেড আছি। আর খুব ভালো হলো, ওর সাপোর্ট পেলাম আমি সে সময়। দিয়ে আস্তে আস্তে ওইখানে আমরা বিল্ডিং বানালাম, অনেক কিছু ঝড় সামলে বানালাম, কারণ সে সময় শাসক দল যে অত্যাচারগুলো করেছিল তোমরা জানো। প্রতিকূলতার মধ্যে প্রতিদিন জায়গা কেনা থেকে একদম ওই বিল্ডিং বানানো, উদ্বোধন করা পর্যন্ত। ওখানে আবার আমরা করলাম পঞ্চায়েত নির্বাচন আমার সময় 2018 সালে, ঝড়ের মধ্যে কি মারপিট হলো বর্ধমানে, তোমাদের মনে আছে। তো এইভাবে অনেক ইতিহাস আছে, এটা তো এই সময় বলা, শর্ট টাইমে বলা যাবে না। নতুন সরকার এসছে বর্ধমানে, 14 জন বিধায়ক পূর্ব বর্ধমানে, সবাই তোমার অনেকেই খুব ভালো লাগে, হাতে গড়া ছেলে, কেমন লাগে? হ্যাঁ, সবাই একটা ছায়া। আমি হাতে গড়া বললে প্রত্যেকের কোয়ালিটি আছে, যারা বিধায়ক হয়েছে আমি বিশ্বাস করি আমাদের মানে ভারতীয় চিন্তাভাবনার, মানে ভারতীয় জনতা পার্টির যে সুশাসনের চিন্তাভাবনা, তাদের মানে মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে যাবে। সে গলসি বলো, রায়না বলো, বর্ধমান দক্ষিণ বলো, আমাদের মেমারি বলো, ভাতার বলো, হয়তো দুর্গাপুর পূর্ব পশ্চিম তো আছেই, পুরনো ছিল লক্ষণদা, পুরনো বিধায়ক ছিলেনই, চন্দ্রশেখরও খুব ভালো ছেলে, প্রত্যেকে 14 জনই খুব ভালো। আরও ভালো হতো যদি আমাদের উত্তরটা চলে আসতো আর খণ্ডঘোষটা চলে আসতো। 2021 সালে তুমি সভাপতিত্ব, 2021 সালে 26শে ফেব্রুয়ারি তারপরে বীরভূমের দায়িত্ব চলে যাবে। তারপরে আমি ইলেকশন লড়লাম 2021-এ, মাত্র 8000 ভোটে হারলাম। তারপরে তো একটা ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যে হলো মারপিট, মানে বিচ্ছিন্ন রকমের হলো। এটা তো তৃণমূল যেটা সবচেয়ে খারাপ করেছে, আমরা দেশ বিভাগের যে অত্যাচার দেখে এসেছিলাম, সেই অত্যাচারের কথা মনে করিয়ে দিয়েছিল 2021 সালে তৃণমূল। মানুষ ক্ষমা করা তো যায় না, মানুষ ক্ষমা করেনি যার জন্য। শুধু এটা নয়, অনেক কিছু তৃণমূল পাপ কাজ করেছে,
আমার রাজ্য সভাপতি বলতেন তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে, তো সেই কিন্তু সিস্টেমে ভোটটা হয়নি বলে এতদিন তার মানে আউটপুটটা আমরা পাচ্ছিলাম না, তো সেই নিরপেক্ষ ভোট হয়নি বলে এতদিন। সেই অন্যায়ের প্রতিশোধ নিতে ইচ্ছা করে না, নাকি তোমাকে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে তুমি রামধুন বাজাচ্ছ, সবকো সম্মতি দে ভগবান, কোনটা সন্দীপ নন্দী? না, প্রতিশোধ তো দেখেছো ক্ষমার মধ্যেও প্রতিশোধ হয়, একদম। ক্ষমার মধ্যে প্রতিশোধ হয় না, কিন্তু সেটা ব্যক্তির ব্যাপার। এখানে তো ব্যক্তি না, এরা রাষ্ট্রহিতে কাজ, আর রাষ্ট্রহিতে অবশ্যই ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ। আমাদের রাজ্য সভাপতি বারবার বলে এসছে আইনের শাসন দেবো। আমাদের মানে মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দুদা বারবারই বলছে শাসকের আইন নয়, আইনের শাসন আমরা দেবো, আর আইনের শাসন স্বাভাবিক জনহিতেই কাজ করবে। তো সভাপতি, নতুন সভাপতিকে কেমন লাগছে, রাজ্য সভাপতি? অবশ্যই ভালো লাগছে, কেননা আমি কবিতা ভালোবাসি, সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি। আমাদের রাজ্য সভাপতি সুন্দর কবিতা বলেন, মেমোরি খুব পরিষ্কার, নাটক ভালোবাসেন, একটা সাংস্কৃতিক জগতের মানুষ, অথচ পলিটিশিয়ান, সুন্দর বাচনভঙ্গি তার, ডিবেটে এত সুন্দর বক্তব্য রাখেন, প্রতিপক্ষ পেরে ওঠে না। আনন্দ লাগছে না? অবশ্যই আনন্দ লাগছে। একটা তোমারই কবিতা দিয়ে শেষ করি। স্বদেশ হলো স্বাধীন, দুটো গোলপোস্ট দুদিকে রেখে ভারত হলো খেলার মাঠ। স্বদেশ হলো স্বাধীন, নামলাম চাষবাসে, আমার জমি জমা আছে, চাষবাসও আছে, আমার জমিতে ফসল ঠসলও ফলে, আমার উদার মানসিকতার জন্যই আমি আজ ভারতবর্ষের অন্য অঙ্গরাজ্যে থাকি। কেউ কেউ আমাকে কাশ্মীরি পণ্ডিত বলে, অবশ্য ভারতবর্ষের জনগণ আমাকে উত্তরাঞ্চল কিংবা উত্তরপ্রদেশের মানুষ বলেও জানে। আমি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি, স্বাভিমান জানি না, কিন্তু বিশ্ব উদারীকরণে বিশ্বাসী। অবশ্য জমিজমা, চাষবাস ইত্যাদি ইত্যাদি ছেড়ে এখন আমি অন্য রাজ্যের বাসিন্দা। আমার আছে শ্রম, বিত্ত মহাজনের, আমার শুধু উদারতা ফসল মহাজনের, আমার শুধু রাজনীতি তোয়াজ জনগণের। আমার একটা স্বদেশ ছিল, নামটা ছিল মহান, মা পিসিমা সবাই ছিল আজকে ভাগাভাগি। আরও বড় কবিতা। তো তুমি উদ্বাস্তু পরিবারের ছেলে, আর আমি উদ্বাস্তু পরিবারের ছেলে। আমাদের পূর্বপুরুষরা এক কাপড়ে কাঁটা তারের, তখন কাঁটা তার ছিল না, অজস্র নির্যাতন, নিপীড়ন, ভীষণ কষ্ট সহ্য করে তারা ওপারে এসেছেন, ওপার থেকে এপারে এসেছেন। এখানকার মানুষ তাদেরকে আপন করে নিয়েছে, এটাও ঠিক, এটাও বলা দরকার। এখানকার মানুষ আপন করে নিয়েছেন, তাদের সংগ্রামটা ভয়ঙ্কর সংগ্রাম। এই যে কবিতাটা, আজকের পশ্চিমবঙ্গে তোমাদের ক্ষমতায় আসা, এভাবে কোনোভাবে রিলেট করা যায় এটাকে? না, এই একটা জায়গায় তোমার তো ক্লিয়ার করে দিয়েছে আমাদের নেতৃত্বরা, যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, এটা তো মানতে হবে। ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হওয়ার জন্য সমস্ত ওখানে সংখ্যাগরিষ্ঠ তখন যারা রয়েছে, তখন সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছিল, জমি জায়গা, নারী, আমার মায়েদের বোনেদের উপর অত্যাচার হচ্ছিল। তাদের সম্ভ্রম রক্ষার জন্য, তাদের ধর্ম রক্ষা করবার জন্য তারা ভারতবর্ষে আসতে তখন বাধ্য হয়েছিল, এবং সেই সুযোগও তারা দিয়েছিল তৎকালীন সরকার। এবং 1947 সালেই আমরা আমাদের দাদুর বা বাবার কাছে যা শোনা, আমরা দেশ বিভাগের সঙ্গে সঙ্গেই আমরা ওখানে আমার ঠাকুমা চলে এসেছিল। সেটা খুব দুঃখের দিন গেছে, তোমরা যারা আছো সবাই সেটা জানো, আমরা দেখিনি হয়তো। দেশ বিভাগ যদি তৎকালীন সময় এক কাপড়ে চলে এসছে, আমাদের জায়গা জমি মানে আজও আমরা সেখানে বিক্রি করতেও পারিনি। এখানে এসে আমার পরিবার নতুনভাবে মানে প্রতিষ্ঠিত হয়েছে, ঈশ্বরের পরম মানে করুণা, এবং স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয় যারা মানুষ আছে, তুমি যেটা বললে, একেবারে তারা হাত বাড়িয়ে দিয়েছিল, বুকে জড়িয়ে দিয়েছিল বলে। এবং আজও যেটা বলা হচ্ছে যে ওখানে মানে বিশেষ করে এই মানে পাকিস্তান কিংবা বাংলাদেশ যারা ধর্মের কারণে অত্যাচারিত, তারা আমাদের কাছে মানে ধর্মের কারণে যারা অত্যাচারিত হয়ে আছেন, তারা আমাদের কাছে এখনও আসলে আমরা তাদের গ্রহণ করছি, দেখতে পাচ্ছ। আর যারা এখানে ধর্মীয় কারণে আসেনি, শোষণ করতে এসেছে, সেই সব অনুপ্রবেশকারীদের পুশব্যাক করার সিদ্ধান্ত আমার সরকার নিয়েছে। এটা তো ভারতীয়দের স্বার্থে অবশ্যই ভালো।
এবার আমাদের যেটা লাস্ট রাউন্ড সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে একবারে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। মোদি না অমিত শাহ, কাকে আইডল কে? দেখো, 24 ঘন্টায় দিন রাত হয়, তো 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত যদি ধরে নিই, তবে পূর্ণাঙ্গ 24 ঘন্টা। আমার কাছে একদিন সমান হচ্ছে কি দুজনেই সমান আমার কাছে, কেউ কাউকে ছাড়া চলতে পারে না, দুজনেই। গান্ধী না সুভাষ? বাঙালি হিসেবে তো অবশ্যই সুভাষচন্দ্র বোসের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। গান্ধী না সর্দার প্যাটেল? অবশ্যই সর্দার প্যাটেলের প্রতি একই দুর্বলতা আছে। দুর্বলতা আছে। একই প্রশ্ন যদি আমি করি, মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব ভট্টাচার্য? না, তারা সময়টাকে পার করে নিয়ে গেছে, যে একটা মুখ্যমন্ত্রী থাকাকালীন দুজনেই তার সময়টাকে পার করেছে। বুদ্ধবাবু না জ্যোতিবাবু? বুদ্ধদেববাবু সাদা ধুতি পরতেন, সংস্কৃতি নন্দনে বসতেন, যেহেতু আমি সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলাম, ওইটুকু ছাড়া ওনার শাসন ব্যবস্থা পুলিশ মন্ত্রী হিসাবে সফল নন। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রী ছিলেন, সফল নন। তুমি জেলা সভাপতি হয়েছো, জিএস ছিলে, তার আগে যুব মোর্চার সভাপতি ছিলে, কী হিসেবে পরিচিত হতে ভালো লাগে, নেতা না কর্মী? অবশ্যই কার্যকর্তা, কর্মী আমাদের তো মানে কার্যকর্তা কর্মী সবচেয়ে বড় কথা। কর্মীরাই কার্যকর্তা হয়ে আমাদের এখানে দেখো, আমাদের এখানে ভারতীয় জনতা পার্টিতে কাজ করে যেতে হবে। আমাদের 4টে ছেলে থাকলে নেতা কেউ বলবে না। প্রিয় খাবার কি? অবশ্যই বাঙালি খাবার। প্রিয় রং? প্রিয় রং অবশ্যই লাল হলুদ। ওয়েস্ট বেঙ্গল তো কদিন আগে কার্জন গেট লাল হলুদ হয়ে গেল। লাল হলুদ। প্রিয় অভিনেতা? দেখো, আমাদের সময় বলতে গেলে মানে আমি শেষের দিকটা দেখেছি, উত্তম কুমারের শেষের দিকটা দেখেছি, আর নতুনদের মধ্যে প্রসেনজিৎ ঠিক আছে। কোন কাজ করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছো? সবচেয়ে বেশি আনন্দ পেয়েছো এমন একটা কাজ? না, জনগণের সঙ্গে মিশি সবচেয়ে জনগণের সঙ্গে থাকাটা সবচেয়ে আনন্দের কাজ। কোন কাজ করা যায়নি? কোন কাজ করা যায়নি মানে রাজনৈতিকভাবে না ব্যক্তিগত জীবনে? ব্যক্তিগত জীবনে, সব মিলিয়ে। ব্যক্তিগত জীবনে অনেকের জন্য অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু সেগুলো অনেকেই করতে পারেনি। সে তো স্পেসিফিক কিছু হয় না, সে নিজের মানে সাধারণ মানুষের জন্য হতে পারে। শেষ প্রশ্নটা আমাদের অনেক আলোচনায়, যে বীরভূম, তুমি বহুদিন বীরভূমের দায়িত্বে, প্রায় 5 বছর 6 বছর হতে চললো। বীরভূমের বাঘের মুখোমুখি হয়েছিল কখনো, মানে অনুব্রত মণ্ডল? না, বাঘের বাড়ির পাশ থেকে আমাকে যেতে হয়েছিল, কারণ ওই যাকে বাঘ বলছো না, সে নিজের বুথে বারবার হাঁটতো। আমি তো বুঝতে পারি না কেন জনগণ তাকে বাঘ বলতো। তুমি যদি রাজনৈতিক লিডার হয়ে তুমি যদি তোমার বুথটায় বারবার হাঁটো, তা তোমাকে বাঘ কে বানিয়েছে? সাধারণ মানুষ তো বানায়নি। হতে পারে কিছু মিডিয়া বানাতে পারে, হতে পারে পার্টির লোক বানাতে পারে, সেই জন্য ওকে বাঘ তো আমি বলতেই পারবো না। তো বাঘের গর্জন এখন শোনা যায় না? বাঘের এখন কি খবর? তো দেখাই যাচ্ছে না, তো কোথায় হারিয়ে গেল? টকুল বাতাসে তো নিজেই বাড়িয়ে গোপনে গোপনে দরজা বন্ধ করে খেতে হচ্ছে ওনাকে। যাক সন্দীপ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর একদিন আসবো আমরা, অনেক দেশভাগ নিয়ে একদিন আমার আলোচনা করার ইচ্ছা আছে তোমার সঙ্গে আলাদাভাবে। আর একদিন শিল্পী সন্দীপকে আমরা পুরোপুরি চাইবো। খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ।